সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সায়েন্স স্টাডিতে সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের এনএমএমএস এর যে এক্সাম হয় সেই এক্সামেরই তোমাদের হিস্ট্রির যে সংবিধানের চ্যাপ্টারটা ছিল, ভারতীয় সংবিধান, সেই সংবিধানের চ্যাপ্টারের আমাদের ইতিপূর্বে কিন্তু 30 নম্বর প্রশ্ন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা তার পরের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করা যাক। পরের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কোয়েশ্চেন নাম্বার 31 হবে, তাই তো? কোয়েশ্চেন নাম্বার 31 দেখো কি বলছে এখানে। বলা হচ্ছে কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন। প্রথম প্রশ্নে বলছে যে কোনো একটা বিল, সেই বিলটা যদি আইনে পরিণত হতে চায়, কোনো একটা বিল যদি আইনে পরিণত হতে চায় তাহলে কার সম্মতি লাগবে। দেখো আমরা জানি কোনো একটা বিল সেটা যদি আইনে পরিণত হতে চায় সেটা লোকসভায় পাস হয়, রাজ্যসভায় পাস হয়, বা অনেক সময় ক্ষেত্রে বিভিন্ন যে রাজ্য বিধানসভায় সেখানেও পাস হতে হয়, ঠিক আছে? তো সেগুলো অনেক রকম ব্যাপার আছে। এইবার যে কোনো বিল সেটা যদি আইনে পরিণত হতে চায় তাহলে অবশ্যই রাষ্ট্রপতির সিগনেচার মাস্ট। রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া কিন্তু কোনো বিল পাস হবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 32 বলছে যে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? স্বাধীন ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়, স্বাধীনের পরে কবে, কত সালে মানুষ প্রথম ভোট দেওয়া শুরু করে, ঠিক আছে? প্রথম ভোটাভুটি হয়, সেটা হয়ে যাবে 1952 সালে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। দেখো 1947 সালে তো ভারত স্বাধীন হয়, তারপর আমরা দেখলাম যে সংবিধান কার্যকর হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে? 50 সালের 26শে জানুয়ারি সংবিধানটা কার্যকরী হয়। এবার সংবিধান কার্যকরী হয়ে যাওয়ার পর আরও 2 বছর পরে অর্থাৎ 1952 সালে প্রথম ভোটাভুটি হয়, বা এটাকে আমরা বলছি প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন 33, ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কোথায়? প্রথম কমিউনিস্ট সরকার, আচ্ছা, ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে, কেরালায় নাকি বিহারে? এটা অপশান সি হয়ে যাবে, কেরালাতে। কেরালাতে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়। দেখো এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। বলছে যে ভারতের সংবিধানের বিবেক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের বিবেক, বিবেক কাকে বলা হয়? বলছে মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নাকি প্রস্তাবনা, নাকি কোনোটি নয়? এটা অ্যান্সার হবে অপশান সি, প্রস্তাবনা। ভারতের সংবিধানের একটা প্রস্তাবনা রয়েছে, ঠিক আছে? এই যে প্রস্তাবনার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে আমেরিকার থেকে। প্রস্তাবনার যে কনসেপ্টটা সেটা কাদের থেকে নেওয়া হয়েছে? আমেরিকার থেকে, ঠিক আছে? এবার দেখো এই প্রস্তাবনাটাকেই বলছে যে সংবিধানের বিবেক। এখন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা কি আছে তোমরা কি জানো? তো প্রস্তাবনাটা আছে, ভারতকে কি বলা হয়েছে প্রস্তাবনায়? ভারতকে বলা হচ্ছে সার্বভৌম। প্রথমত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তাহলে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে? এই যে লেখা আছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ভারতের প্রস্তাবনায় কিন্তু ভারতবর্ষকে এগুলো বলা হয়েছে, ঠিক আছে? এর মধ্যে দেখো আরেকটা ইনফরমেশন মনে রাখবে, এই যে সমাজতান্ত্রিক আর হলো ধর্মনিরপেক্ষ, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান যখন কার্যকরী হয় তখন কিন্তু এই প্রস্তাবনায় এই দুটো পার্ট ছিল না। অর্থাৎ সমাজতান্ত্রিক আর হলো ধর্মনিরপেক্ষ এই দুটো পার্ট ছিল না, তখন ছিল শুধুমাত্র সার্বভৌম, গণতান্ত্রিক আর হলো প্রজাতন্ত্র। তারপর এগুলো কিন্তু পরে অ্যাড করা হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে
এইগুলোকে, এই যে সমাজতান্ত্রিক আর হলো ধর্মনিরপেক্ষ, এই দুটোকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এগুলোর মানেটা একটু তোমাদের জানতে হবে। প্রথমত সার্বভৌম মানে কি? সার্বভৌম মানে হলো সর্বে সর্বা আমরা বলতে পারি, অর্থাৎ ভারতবর্ষ হলো একটা স্বাধীন দেশ, এবং ভারতবর্ষ কিন্তু অন্য কোনো দেশের উপর দায়বদ্ধ নেই যে অন্য কোনো দেশ আমাদেরকে লিড করবে, সেইটা কিন্তু অন্য দেশ করতে পারবে না, ঠিক আছে। ভারতবর্ষ একটা স্বাধীন দেশ, সে তার নিজের মতো করে চলতে পারবে। এটা হলো সার্বসমতার যে কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে সমাজতান্ত্রিক ব্যবস্থা বলতে ভারতবর্ষের সমাজতান্ত্রিক ব্যবস্থা মানে কি? সমাজতান্ত্রিক মানে হলো, ধরো ভারতবর্ষে কোনো একটা কোনো ফসল বা কোনো কিছু উৎপাদন হলে সেই উৎপাদন দ্রব্য, সেটা কিন্তু কেউ একা ভোগ করতে পারবে না, সেটা কিন্তু সমাজতন্ত্র, অর্থাৎ ভারতবর্ষে যে সমাজ রয়েছে, সমাজ ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, সেটাকে কিন্তু ছাড়তে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে, সবার মধ্যে। সেটা সেটা টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবেই হোক না কেন, কিন্তু সেটাকে কেউ আটকে রাখতে পারবে না। এটা হলো একটা সমাজতান্ত্রিক ব্যবস্থার কাঠামো। ধর্মনিরপেক্ষ মানে হলো ভারতবর্ষের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্ম অনুসরণ করতে পারবে, নিজ নিজ ধর্মকে তারা মেনে চলতে পারবে। এক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কোনো রকম হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। সবাই নিজের ধর্ম নিজে পালন করতে পারবে, কোনো রকম বাধা নেই। তারপর দেখো গণতান্ত্রিক মানে কি? গণতান্ত্রিক মানে হলো, আচ্ছা দেখো, যদি আমরা বলি রাজতান্ত্রিক মানে কি? মানে কোন একজন রাজা থাকতো, সেই রাজার ছেলে আবার রাজা হতো, তাই তো, এরকম করে ছিল। কিন্তু গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে জনগণ ভোটের মাধ্যমে, আমরা কি করি? ভোট দিয়ে কোন একটা কাউকে নির্বাচন করি, তাই তো। তাহলে ভোটাভুটির মাধ্যমে আমরা কিন্তু একজনকে নির্বাচন করি, যে শাসন করে আমাদের উপরে, যে শাসন ব্যবস্থা পরিচালনা করে, শাসন করে ওরকম না, মানে শাসন ব্যবস্থা পরিচালনা করে। এটা হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ জনগণের মাধ্যমে সরকার, এখানে কিন্তু সরকার বসতে পারে বা সরকার আসে, ঠিক আছে। তারপর দেখো প্রজাতন্ত্র মানে কি? প্রজাতন্ত্র মানে হলো সরকার সরকার যে সমস্ত কাজগুলো করবে, কাজকর্ম করবে, সেটা কিন্তু প্রজা কেন্দ্রিক হতে হবে। অর্থাৎ ভারতবর্ষে যে সরকার, সেই সরকার কিন্তু যে কাজগুলো করবে, কাদের জন্য করবে? প্রজাদের জন্য। প্রজা বলতে কারা? আমরা যে সাধারণ মানুষ আছি, সেই সাধারণ মানুষদের কথা ভেবে, সাধারণ মানুষের ভালোর কথা চিন্তা করে তাকে কাজ করতে হবে। এটা হলো একটা প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য আমি বললাম, এগুলো তোমরা একটু মনে রেখে দেবে। আচ্ছা, তাহলে সংবিধানের বিবেক আমরা কাকে বলছি? প্রস্তাবনাকে বলছি, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারত হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, রাজতান্ত্রিক রাষ্ট্র, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র, নাকি কোনোটি নয়? অবশ্যই কি হবে? গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা একটু আগেই পড়লাম, ঠিক আছে। রাজতান্ত্রিক মানে হলো রাজত্ব থাকে, রাজার রাজত্ব। আর স্বৈরতান্ত্রিক মানে হলো একেবারে কি বলবো, মানে অত্যাচারী, ঠিক আছে। সেটা তো অবশ্যই নয়, এটা হয়ে যাবে গণতান্ত্রিক রাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার 36, ভারত যুক্তরাষ্ট্রের প্রধান কে? অর্থাৎ ভারতকে একটা যুক্তরাষ্ট্র হিসেবে বলা হয়, কারণ এখানে অনেকগুলো কিন্তু রাজ্য রয়েছে, তাই না। তো ভারত যুক্তরাষ্ট্রের প্রধান কে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, নাকি কোনোটি নয়? প্রত্যেকে জানো আশা করি, এটা হবে অপশন সি, রাষ্ট্রপতি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 37, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে? এটা হয়ে যাবে, সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই তো। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তিনি প্রথম কি মন্ত্রী ছিলেন? কিসের মন্ত্রী ছিলেন তিনি? এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়? কেন্দ্রীয় আইনসভা, আমরা বলেছি যে কেন্দ্রীয় আইনসভার দুটো ভাগ আছে, একটা হলো রাজ্যসভা, আরেকটা হলো লোকসভা, তাই তো। একটা হলো রাজ্যসভা, আরেকটা হলো কি? লোকসভা। এবার উচ্চকক্ষ কোনটা বলো? উচ্চকক্ষ কোনটা হবে? উচ্চকক্ষ হয়ে যাবে কি? রাজ্যসভা, ঠিক আছে। রাজ্যসভাকে আমরা বলি উচ্চকক্ষ, তাহলে হয়ে যাবে অপশান বি, রাজ্যসভা।
সংবিধানে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত আছে? আচ্ছা, লোকসভার সদস্য সংখ্যা কত হতে পারে এটা মনে রাখবে। দেখো এখানে যে অপশানগুলো আছে 294, 552 আর হলো 245, নাকি কোনোটিই নয়। তো এটা অ্যাকচুয়াল তোমাদের কয়েক 2-1 বছর আগেই সেটা কি ছিল, 552 ছিল, ঠিক আছে, 552 ছিল। কিন্তু রিসেন্ট কি হয়, এটা একটু আপডেট হয়। আমাদের যে 552-র মধ্যে দুজন এর মধ্যে সদস্য থাকে যারা হলো অ্যাংলো ইন্ডিয়ান। কি থাকে? অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, অর্থাৎ ইংরেজ বংশোদ্ভূত আর কি, ইংরেজ বংশোদ্ভূত। তো এই যে অ্যাংলো ইন্ডিয়ান পদটা এখন কিন্তু আউট হয়ে গেছে। এখন তাহলে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কত হয়ে গেছে? সেটা হয়ে গেছে 550। তাহলে দুজন বাদ হয়ে গেলে কি হবে? 550, ঠিক আছে। অর্থাৎ লোকসভার যে সদস্যরা রয়েছে তারা কোথা থেকে আসবে? তারা বিভিন্ন ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য আছে সেই রাজ্য থেকে এবং কেন্দ্রশাসিত যে অঞ্চল আছে সেখান থেকে, ঠিক আছে। আর দুজন অ্যাংলো ইন্ডিয়ান ছিল কিন্তু সেটা বাদ হয়ে গেছে। এখন তাহলে হয়ে যাবে 550খানা সিট থাকে লোকসভার। নেক্সট নাম্বার 40 বলা হচ্ছে যে লোকসভার সদস্যরা সাধারণত কত বছরের জন্য নির্বাচিত হন? লোকসভার যে সদস্যরা থাকে তারা কত বছরের জন্য নির্বাচিত হন? আচ্ছা, এটা মনে রাখবে 5 বছর। লোকসভার সদস্যরা কত বছর? 5 বছর। এখানে তোমাদের আরো কয়েকটা ইনফরমেশন বলে দিই। প্রথমত লোকসভার ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের মেয়াদকাল হলো কত বছর? 5 বছর। আচ্ছা, যদি বলা হয় রাজ্যসভার যে সদস্যরা থাকে তাদের মেয়াদকাল কত বছর? তাদের কিন্তু 6 বছর, তাদের হলো 6 বছর। ওকে, এবার দেখো এটা আমাদের কি গেল, এটা হলো কেন্দ্রীয় সরকারের। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে কি থাকে? রাজ্যের ক্ষেত্রে দুটো পোর্শন থাকে, একটা হলো বিধানসভা। রাজ্য কি? বিধানসভা। আরেকটা থাকে বিধান পরিষদ। ঠিক আছে। আমরা বলছি যে কেন্দ্রের যে পার্লামেন্ট বা সংসদ, সেই সংসদের দুটো পার্ট থাকে, একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা। দুটো কক্ষ থাকে। আর আমাদের রাজ্যের ক্ষেত্রেও দুটো কক্ষ থাকে, সেটা হলো বিধানসভা আর হলো বিধান পরিষদ। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে আমাদের টোটাল 28টা রাজ্য আছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তার মধ্যে বিধানসভা সব রাজ্যেই থাকবে। বিধানসভা কি থাকবে? সমস্ত রাজ্যেই কিন্তু বিধানসভা থাকবে। কিন্তু এই যে বিধান পরিষদ কিন্তু বর্তমানে শুধুমাত্র 6টি রাজ্যে, কটা রাজ্যে? কেবলমাত্র 6টা রাজ্য আছে, সেই 6টা রাজ্যে এই বিধান পরিষদ রয়েছে, ঠিক আছে। যে রাজ্যে বিধানসভা থাকবে সেখানে বিধান পরিষদও থাকবে। অর্থাৎ বিধানসভাটা আমাদের প্রত্যেকটা রাজ্যে কিন্তু কম্পালসারি, প্রত্যেকটা রাজ্যে বিধানসভা থাকবেই। কিন্তু বিধান পরিষদ সেটা কি হয়? সেটা 6টা রাজ্যে আছে, সেখানে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বিধানসভা বললাম সব রাজ্যে আছে। আর বিধানসভার যে সদস্যরা তাদের মেয়াদকাল কত বছর? বিধানসভার হলো 5 বছর। বিধানসভার 5 বছর। আর বিধান পরিষদের কত বছর? বিধান পরিষদের কিন্তু 6 বছর, ঠিক আছে। মেয়াদকাল হলো 6 বছর। তাহলে লোকসভার 5 বছর, এদিকে বিধানসভারও 5 বছর, রাজ্যসভার 6 বছর, বিধান পরিষদেরও 6 বছর। এটা মনে রাখবে। আরও একটা ইনফরমেশন বলি, এই যে লোকসভাকে আমরা নিম্নকক্ষ বলি নাকি উচ্চকক্ষ বলি? তোমরা আশা করি পড়েছো। লোকসভা হলো কি? নিম্নকক্ষ। লোকসভাকে আমরা বলি নিম্ন কক্ষ। একই রকম ভাবে রাজ্যসভাকে আমরা কি বলি? উচ্চকক্ষ বলি, উচ্চ কক্ষ, ঠিক আছে। আর এটা একই রকম ভাবে বিধানসভা, রাজ্যের ক্ষেত্রে বিধানসভার বিধান পরিষদ আছে, তাই তো। তাহলে বিধানসভাটা হলো নিম্নকক্ষ, বিধানসভাটা কি? নিম্নকক্ষ। আর বিধান পরিষদ হলো উচ্চ কক্ষ, ঠিক আছে। বিধান পরিষদ হলো উচ্চ কক্ষ। ক্ষমতা কার বেশি? ক্ষমতা যদি দেখি আমরা লোকসভা আর রাজ্যসভার মধ্যে, লোকসভার কিন্তু ক্ষমতা বেশি, লোকসভার ক্ষমতা বেশি। আর বিধানসভার বিধান পরিষদের মধ্যে ক্ষমতা কার বেশি? সেক্ষেত্রেও কিন্তু বিধানসভার ক্ষমতা বেশি।
ঠিক আছে, নিম্নকক্ষ মানে কিন্তু যে ক্ষমতা কম সেটা না, ওটা উল্টো ক্ষমতা বেশি। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 41 বলছে যে লোকসভায় সভাপতিত্ব করেন কে? অনেকবার বলেছি তোমাদের, লোকসভার ক্ষেত্রে সভাপতিত্ব কে করেন? লোকসভার ক্ষেত্রে সভাপতিত্ব করেন স্পিকার, অর্থাৎ বাংলায় অধ্যক্ষ বলা হয় স্পিকার। ঠিক আছে, লোকসভায় হলো স্পিকার, আর রাজ্যসভায় হলো উপরাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্যসভায় উপরাষ্ট্রপতি। দেখো তোমাদের এখানে আরেকটা কথা বলে নিই, তাহলে লোকসভার ক্ষেত্রে আমাদের কি থাকে? লোকসভা হলো স্পিকার, লোকসভার যে সভাপতিত্ব করেন তিনি হলেন কে? স্পিকার বা অধ্যক্ষ। আর রাজ্যসভার ক্ষেত্রে কি হয়? চেয়ারম্যান। রাজ্যসভার ক্ষেত্রে সভাপতিত্ব করেন চেয়ারম্যান, আর সেই রাজ্যসভার চেয়ারম্যান কে হন? ভারতবর্ষের যে উপরাষ্ট্রপতি, সেই উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি হন। কোয়েশ্চেন নাম্বার 42, দেশের সাংবিধানিক প্রধান কে? ভারতবর্ষের সাংবিধানিক প্রধান, অর্থাৎ সংবিধানের দিক থেকে বা সব থেকে সবার উপরে টপ কে আছেন? ভারতের প্রথম নাগরিক কে? রাষ্ট্রপতি। কি হবে? অপশান সি, ভারতের প্রথম নাগরিক হবেন রাষ্ট্রপতি। সাংবিধানিক প্রধানকে, সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। নেক্সট দেখো, ভারত রাষ্ট্রের প্রকৃত পরিচালক হলেন। তাহলে আমরা বললাম যে রাষ্ট্রপতি তিনি অ্যাজ এ নমিনাল প্রধান। রাষ্ট্রপতি কি অ্যাজ এ নমিনাল প্রধান, নমিনাল হেড, বা সাংবিধানিক দিক থেকে তিনি কিন্তু হেড, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী বা প্রকৃত পরিচালককে তিনি হয়ে যাবেন, কি হবে? প্রধানমন্ত্রী। অপশান বি হয়ে যাবে, তাই তো? প্রধানমন্ত্রী হলেন প্রকৃত পরিচালক বা প্রকৃত ক্ষমতার অধিকারী। 44, অঙ্গরাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন। ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা অঙ্গরাজ্য বলি, রাজ্য বলি। তো অঙ্গরাজ্য বলতে বিভিন্ন যে রাজ্যগুলো আছে তাদের নিয়মতান্ত্রিক প্রধানকে, নিয়মতান্ত্রিক প্রধান মানে হলো সাংবিধানিক প্রধান, নিয়মের দিক থেকে প্রধান। এটা কিন্তু তোমাদের রাজ্যপাল সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, রাজ্যের মধ্যে সবথেকে হেডকে, রাজ্যের মধ্যে সবথেকে হেড কিন্তু রাজ্যপাল, সাংবিধানিকভাবে রাজ্যপাল বা নমিনাল হিসেবে রাজ্যপাল, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী, প্রকৃত শাসক সেটা হয়ে যাবে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, সেটা কি হবে? মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তাহলে নিয়মতান্ত্রিক যখন বলবে তখন কিন্তু আমরা রাজ্যপাল লিখব, রাজ্যপাল। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 45 বলা হচ্ছে যে রাজ্যপালকে নিয়োগ করেন কে? এই কোয়েশ্চেনটা আমরা আগেও সলভ করেছি। তাহলে রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে নিয়োগ করেন কে? কি হবে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি কোনটি না? অবশ্যই রাষ্ট্রপতি। ঠিক আছে, রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আর রাজ্যপাল সম্পর্কে তোমাদের বলেছিলাম যে প্রথমত নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর রাজ্যপালের মেয়াদকাল কতদিন হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু এই রাষ্ট্রপতির ওপর। রাষ্ট্রপতি যদি কোনো একজন রাজ্যপালকে চায় যে কোনো মুহূর্তে, মানে যে কোনো সময় কিন্তু তিনি তাকে বহিষ্কার করতে পারেন এবং কাউকে নিয়োগও করতে পারেন। এটা এই রাজ্যপালের নিয়োগটা সম্পূর্ণ রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আরেকটা কথা বলেছিলাম তোমাদের, রাজ্যপাল, ধরো কোনো একটা রাজ্যের রাজ্যপাল, সে কিন্তু সেই রাজ্যের বাসিন্দা হতে পারবে না। ধরো আমাদের রাজ্যের যে রাজ্যপাল, তাকে অন্য রাজ্যের বাসিন্দা হতে হবে। ঠিক আছে, বা আমাদের রাজ্যের রাজ্যপাল কখনো আমাদের রাজ্যের রাজ্যপাল হতে পারবেন না, তিনি অন্য রাজ্যের রাজ্যপাল হতে পারবেন। এটা একটা বলেছিলাম। আরেকটা কথা বলেছিলাম যে রাজ্যপাল একসাথে কিন্তু একাধিক রাজ্যের দায়িত্বভার তিনি পালন করতে পারেন, অর্থাৎ একই সাথে তিনি দুটো বা তিনটে রাজ্যের দায়িত্বভার পালন করতে পারেন। সেটা রাষ্ট্রপতির ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা রাষ্ট্রপতি ঠিক করে দেবেন। ওকে, আজকে আমরা তোমাদের 45 পর্যন্ত কোয়েশ্চেন রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অনেকগুলো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশনগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আপকামিং অনেক এক্সামের জন্য বা তোমাদের অঙ্ক টেক্সট বই যে আছে, তোমরা এরপরে ক্লাস 9-এ উঠবে, 8-এ পড়ছো, 9-এ উঠবে, সেক্ষেত্রে তোমাদের ক্লাস 9-এর বিভিন্ন রকমের অঙ্কের ক্লাস, তারপরে সায়েন্সের ক্লাস, আর অষ্টম শ্রেণীরও আমি করাবো সেগুলো। ঠিক আছে, তো চলো আজকের জন্য এখানেই আমরা রাখছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে।